যারা ভেবেছিলেন মিথ্যা প্রোপাগান্ডা, সাজানো ডেটা এবং আন্তর্জাতিক লবিং দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের পর চিরকাল সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যাবে, আন্তর্জাতিক এই ভিডিওটি দেখার পর তাদের সেই সাজানো আখ্যানের কফিনে শেষ ব্রেকটি পড়তে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো ভুয়া এবং ইনফ্ল্যামেটরি খোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন, এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। 15 মাস পর কেন শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি দিলেন? ঠিক এমন এক সময় যখন শেখ হাসিনা নিজেই একের পর এক ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে জানান দিচ্ছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। আবার তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সুপ্ত সুনামিও চলছে। ঠিক তখনই কেন জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হলো? শুধুমাত্র আওয়ামী সরকারের নির্দেশে সেটা আইন শৃঙ্খলা রক্ষার নামে হোক বা যে কারণে হোক কোনো হত্যাকাণ্ড ঘটতে পারে, তবে এর বাইরে যে তৃতীয় একটি শক্তি রয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা আন্দোলনকে সহিংস করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনরোষকে আরো তীব্র করে তোলার জন্য, সেটিও স্পষ্ট। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফাইনালি তিনি সিদ্ধান্ত করেছেন যে তিনি দেশে যাবেন, যত ঝুঁকিই থাক তিনি সেই ঝুঁকি মোকাবিলা করবেন। তারেক রহমানের মতো তিনি নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে এবং নিজেকে ইউনূস সরকারের সহায়তায় মামলা মুক্ত করে দেশে ফেরার পথে তিনি যাচ্ছেন না, তিনি ঝুঁকি নিয়েই যাচ্ছেন। তিনি বলছেন যে মামলায় যদি শেষ পর্যন্ত ফাঁসি বহাল থাকে তাহলে আমাকে সেটা মেনেই নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 2024 সালের জুলাই আগস্টের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR রিপোর্টে 1400 জন নিহত হওয়ার তথ্যকে সম্পূর্ণ রাজনৈতিক এবং প্রোপাগান্ডা এবং ভিত্তিহীন হিসাবে দাবি করে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার থেকে পাঠানো এই চিঠিতে অন্তর্বর্তী সরকারের নিজস্ব গেজেট 834 জন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাইডে 650 জন তথ্যের বিপরীত তুলে ধরে রিপোর্টে প্রত্যাহার দাবি জানানো হয়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব ভায়োলেন্স এবং আসিফ নজরুলের তৈরি করা ফেক ন্যারেটিভের চুলচেরা এক আইনি এবং রাজনৈতিক বিশ্লেষণ বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, যারা ভেবেছিলেন মিথ্যা প্রোপাগান্ডা, সাজানো ডেটা এবং আন্তর্জাতিক লবিং দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের পর চিরকাল সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যাবে, আন্তর্জাতিক এই ভিডিওটি দেখার পর তাদের সেই সাজানো আখ্যানের কফিনে শেষ ব্রেকটি পড়তে যাচ্ছে। আমরা সবসময় বলি সত্যের নিজস্ব একটা গতি আছে। আপনি সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, সময় ঠিকই তার কঙ্কাল বের করে নিয়ে আসে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আর তথাকথিত বিপ্লবকে জায়েজ করতে আন্তর্জাতিক মঞ্চে যে কত বড় মিথ্যা ছড়ানো হয়েছিল, আজ তার অকট্ট প্রমাণ, আইনি প্রমাণ বিশ্বের দরবারে উন্মোচিত হতে যাচ্ছে। জাতিসংঘের রাজনৈতিক দপ্তর OHCHR যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বুক ফুলিয়ে দাবি করেছে যে বাংলাদেশে নাকি 1400 জন মানুষ নিহত হয়েছে, সেই রিপোর্টকে সম্পূর্ণ ভুল, কাল্পনিক, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসাবে চিহ্নিত করে খোদ জাতিসংঘের কাছে এক বিস্ফোরক ও কড়া আইনি চিঠি পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আন্তর্জাতিক আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি। এই চিঠি কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয় বন্ধুরা। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের মেম্বার স্টিফেন পাওয়েল সরাসরি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে উদ্দেশ্য করে এই চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে এই তথাকথিত 1400 জনের মৃত্যুর যে থিওরি, সেই থিওরি খোদ সেই অন্তর্বর্তী সেই বাটপার ইউনূস সরকারের নিজেদের নথিপত্র দিয়ে ভুয়া প্রমাণিত হয়েছে। যারা গত 17 মাস ধরে শেখ হাসিনাকে গণহত্যাকারী সাজানোর জন্য দিনরাত জপমালা জপছিলেন, আজ তাদের নিজেদের ঘরের গেজেট এবং নিজেদের আন্দোলনের ডেটাবেস কিভাবে তাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলছে, আজ আমরা চুলচেরা আইনি এবং রাজনৈতিক স্টেটমেন্ট করব বা পোস্টমর্টেম করব। শেষ পর্যন্ত দেখুন, আজ কোনো ধামাচাপা দেওয়া চলবে না। আমরা তুলে আনবো সত্যের অন্তর্নিহিত ঘটনাগুলো এবং দেখাবো যে কিভাবে একটি প্রোপাগান্ডা সরকার বা একটি সন্ত্রাসী সরকার কিভাবে শেখ হাসিনাকে নানানভাবে গণহত্যাকারী বা বলার চেষ্টা করেছে এবং হত্যার যে সংখ্যা সেটাকে মেটিকুলাসলি ডিজাইন করে অতিরঞ্জিত করা হয়েছে। দর্শক, আসুন সরাসরি সেই আইনি নথির দিকে চোখ দেখা যাক।
যা আজ আন্তর্জাতিক রাজনীতির অন্দরে তোলপাড় সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্ব থাকা সাবেক এমপি মোহাম্মদ হাবিবে মিল্লাত টাইমস অব বাংলাদেশকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লেখা ওই চিঠিতে লন্ডন ডাউটি স্ট্রিট চেম্বারের সদস্য স্টিফেন পাউলস কেসি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিজস্ব নথিপত্র থেকেই এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে বিক্ষোভ চলাকালে 1400 জন নিহত হওয়ার যে দাবি জাতিসংঘ ও OHCHR রিপোর্টে করা হয়েছে তা অত্যন্ত ভুল, বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। চিন্তা করে দেখুন, জাতিসংঘ একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নামে বাংলাদেশে দল পাঠিয়েছিল, কিন্তু তারা কি করলো? তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনভেরিফাইড ডেটা, বিভিন্ন এনজিও এবং সিভিল সোসাইটির সাজানো তালিকা, কোনো প্রকার পুনরাবৃত্ত তথ্য বা ক্রস চেকিং যে তথ্য হয় সেটা না করেই ঢালাওভাবে 1400 জন নিহত হওয়ার একটি কাল্পনিক ফিগার তাদের রিপোর্টে বসিয়ে দিল। চিঠিতে স্টিফেন পাউলস অকাট্য প্রমাণ হাজির করে দেখিয়েছেন খোদ অন্তর্বর্তী সরকারের নিজস্ব অফিসিয়াল গেজেট, দ্য গেজেট অফ মার্টার্স অফ জুলাই আপরাইজিং 2024, যা 2025 সালের 15 জানুয়ারি প্রকাশিত হয়েছে। সেখানে নিহত সংখ্যা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে 834 জন, অর্থাৎ জাতিসংঘের রিপোর্টে দেওয়া 1400 এর সংখ্যার অর্ধেক। শুধু তাই নয়, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের মূল খুঁটি, তাদের নিজস্ব ওয়েবসাইট শহীদ.info এর ডেটাবেজ অনুযায়ী এই সংখ্যা আরো কম, মাত্র 650 জন। শেখ হাসিনার আইনজীবী সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি একটি স্বাধীন, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের তদন্ত কমিটি গঠন করা হয় তবে এই প্রকৃত সংখ্যাটি আরো কমে আসবে। তাহলে জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থা কিভাবে প্রকৃত সত্য থেকে এত দূরে গিয়ে এমন একটি মন গড়া সিদ্ধান্তে পৌঁছালো? এর মানে খুব পরিষ্কার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলটির উপর এই তথাকথিত সেই অন্তর্বর্তী যে সরকার ছিল বা বাটপার ইউনূসের যে সরকার ছিল এবং মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক প্রতিপক্ষদের একচেটিয়া প্রভাব ছিল। দ্যাট মিনস ইউনূসের যে সরকার, তাদের লোকজনের মাধ্যমে সেই জাতিসংঘের এই দলটাকে ম্যানিপুলেট করা হয়েছে এবং যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যকে হুবাহু ভাবে এই জাতিসংঘের প্রতিনিধি কোনো যাচাই বাছাই ছাড়াই তুলে দিয়েছে, যেটা ভয়ঙ্কর পক্ষপাতিত্বের একটি নমুনা। যার কারণে তারা একটি আংশিক এবং রাজনৈতিক আখ্যান তৈরি করতে জাতিসংঘের লোগো ব্যবহার করছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন, এখানে আপনি দেখানো আছে সেই ডাউটি স্ট্রিটের যে চিঠিটা জাতিসংঘের দিয়েছে, সেটার চিঠিটা আমরা কিন্তু আপনাকে দেখাচ্ছি এবং সেখানে স্পষ্টতই আপনারা খেয়াল করেন, টু মিস্টার ভলকার ট্রুপ, ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, অফিস অফ UNHCHR, প্যারিস দ্য ন্যাশনালস। এখানে আই এম রাইটিং, এখানে স্পষ্টভাবেই কিন্তু উনি পুরো জিনিসটাকে তুলে নিয়ে আসছেন। এই চিঠিটার বাকি অংশ আমরা আপনাকে দেখাচ্ছি এবং এই চিঠিটার আলোকে আপনাদেরকে আমরা আলাপটা আসলে করব। এছাড়া হাবিবে মিল্লাত আরো একটা তার রেফারেন্স করে আরো একটা রিপোর্ট টাইমস অফ বাংলাদেশে এসেছে, সেখানে বলা হয়েছে জাতিসংঘের জুলাই আন্দোলনের প্রতিবেদনের ভুল তথ্য প্রত্যাহারের আহ্বান হাসিনার আইনজীবী। সেখানে কিন্তু স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনের গুরুতর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাউলস। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে পাঠানো এই চিঠিতে এই অভিযোগ করেন তিনি। এতে বলা হয় 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার দপ্তর বাংলাদেশে 2024 সালে জুলাই ও আগস্ট বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতন শীর্ষক যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্ব থাকা মোহাম্মদ হাবিবে মিল্লাত টাইমস অফ বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লেখা ওই চিঠিতে যুক্তরাজ্যের লন্ডন স্ট্রিট চেম্বারের সদস্য পাউলস বলেন, অন্তর্বর্তী সরকারি নথিপত্র থেকে স্পষ্ট হয়েছে বিক্ষোভ চলাকালে 1400 নিহত হওয়ার যে দাবি জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে তা অত্যন্ত ভুল এবং বিভ্রান্তিকর। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহতের অধিকাংশ সামরিক রাইফেল ও গুলিভর্তি শটগানের মাধ্যমে হত্যা করা হয়েছে, যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে। অন্তর্বর্তী সরকারের সরকারি গেজেটের বরাতে বলা হয়েছে, এই গেজেট এখন প্রমাণ করে যে নিহতের প্রকৃত সংখ্যা 834, এমনকি সেখানে ছাত্র নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের নিহতের সংখ্যা 650। অবশ্য জাতিসংঘ প্রতিবেদনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের মৃত্যু তালিকা এবং পুনরাবৃত্তি তথ্য যাচাই না করে নিহতের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। দর্শক, এভাবেই আসলে উঠে এসেছে সেই সত্যগুলো এবং সেই সত্যের উপরে ভিত্তি করেই কিন্তু আজকে আপনার পুরো জিনিসটাকে তুলে আনার চেষ্টা করেছে এই ডাউটি স্ট্রিট এবং সেটা কিন্তু জাতিসংঘের অন্যান্য যে রয়েছে, এই আবেদন রয়েছে, সেই আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করা হয়েছে। তার মানে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে আইনি যে বিষয়গুলো, সেই আইনি বিষয়গুলোতে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ কিন্তু বা শেখ হাসিনা কিন্তু সেই ধারাটাতে সুচারুভাবে কাজ করার জন্য চেষ্টা করছেন এবং বিশ্ববাসীকেও এই বাদীদের মিথ্যাকে তুলে আনার জন্য উনি কাজ করছেন বলেই আমরা মনে করছি। বন্ধুরা, এই চিঠিতে শেখ হাসিনার আইনজীবী আরপি অত্যন্ত মারাত্মক এবং কৌশলগত পয়েন্ট তুলে উত্থাপন করেছেন, যা এই তথাকথিত আন্দোলনের ভিতরে গভীর চক্রান্তকে বিশ্বের সামনে স্পষ্ট করে দেয়। আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে প্রচার করা হচ্ছিল যে এটি নাকি সাধারণ শিক্ষার্থীদের একটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং শান্তিকামী আন্দোলন ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মঞ্চে গিয়ে নিজের মুখে কি স্বীকার করলেন? মনে আছে আপনাদের নিশ্চয়ই, তিনি নিজেই স্বীকার করেছিলেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এই আন্দোলন কোনো আচমকা বা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, বরং এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত, সুশৃঙ্খল এবং দীর্ঘমেয়াদী একটা ডিজাইন অপারেশন, দ্যাট ইজ মেটিকুলাস ডিজাইন একটা অপারেশন। শুধু তাই নয়, ইউনূস সাহেব নিজে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে
এই দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে পরিচয় করে দিয়েছিলেন। শেখ হাসিনার আইনজীবী চিঠিতে ঠিক এই পয়েন্টটি ধরেছেন। তিনি বলেছেন, খোদ সরকার প্রধান নিজেই স্বীকার করেছেন যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক অভ্যুত্থান এবং সরকার উৎখাতের মিশন ছিল। সেখানে জাতিসংঘের টিম কিভাবে একে সেফ একটি শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে দেখালো। বাস্তবতা হলো এই অতিরঞ্জিত ও ভুয়া মৃত্যুর সংখ্যাটিকে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল যাতে শেখ হাসিনাকে বিশ্ববাসীর সামনে একজন গণহত্যাকারী হিসেবে চিত্রায়িত করা যায় এবং একটি নির্বাচিত এবং সাংবিধানিক সরকারকে জোরপূর্বক উৎখাত করার অপরাধকে নৈতিকভাবে বৈধতা দেওয়া যায়। এটি আন্তর্জাতিক অপরাধ ও রাজনৈতিক সহিংসতার ইতিহাসের ভুল তথ্য বা মিস ইনফরমেশন ব্যবহারের একটি অত্যন্ত বিপজ্জনক নজির হিসেবেই থাকবে। আর এই নোংরা খেলায় দুঃখজনকভাবে জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা তাদের নিজস্ব অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে আজ বিশাল বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বন্ধুরা, যারা মনে করেছিলেন আওয়ামী লীগ বুঝি মাঠ ছেড়ে পালিয়েছে, আইনি লড়াই করার ক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য এই চিঠিতে আরো কিছু দুর্দান্ত কূটনীতিক বোম সেল রয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 2025 সালের 24শে অক্টোবর লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমান্তরালে আওয়ামী লীগের পক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের নথি প্রকাশিত হয়েছিল, যেখানে আইনজীবী স্টিফেন পাউলস সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটরের কাছে রোম সংবিধানের অনুচ্ছেদ 15 বা আর্টিকেল 15 অব দ্য রোম স্ট্যাটিউট এর অনুযায়ী বা এর অধীনে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন। শেখ হাসিনা কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন, এই বিষয়টি নিয়ে আমি শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনি কেন এইরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিগুলি আপনারা সকলেই জানেন যে 1 নম্বর, শেখ হাসিনার দল আওয়ামী লীগ গত বছরের 12ই মে থেকে সেই দলকে নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি এবং দমন পীড়ন গ্রেপ্তার এই বিষয়গুলি অব্যাহত আছে। আওয়ামী লীগের বক্তব্য লাখের ওপর তাদের কর্মী সমর্থক তারা কারাগারে বন্দী। এছাড়া শেখ হাসিনা স্বয়ং তার উপরে তো মৃত্যুদণ্ডের খাড়া আছে, অর্থাৎ গত বছর 17ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে, অর্থাৎ তাকে ফাঁসির সাজা দিয়েছে। এটা হলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে বাংলাদেশ সরকার সরকারিভাবে ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া, অর্থাৎ একজন আসামিকে একটি রাষ্ট্র থেকে আরেকটি রাষ্ট্রের হাতে হস্তান্তর করা। এই যে বিষয়টি, অর্থাৎ বাংলাদেশ সরকার যখন প্রত্যর্পণ চাইছে এবং ভারত সরকার যখন সেই ব্যাপারে নীরবতা পালন করছে, অর্থাৎ উৎসাহ দেখাচ্ছে না হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, তখন স্বয়ং শেখ হাসিনা কেন নিজে থেকে তিনি ঘোষণা করলেন যে তিনি দেশে ফিরবেন এবং তার জন্য তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন। হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণাটি নতুন নয়, তবে গত 17ই মে, অর্থাৎ যেটাকে আওয়ামী লীগ শেখ হাসিনারই প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে, 1981 এই দিনে তিনি ভারত থেকে 6 বছরের উদ্বাস্তু জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন। সেই দিনটিতে এবার 17ই মে শেখ হাসিনা কয়েকটি নতুন কথা বলেছেন। 1 নম্বর নতুন কথা হচ্ছে যে তিনি দেশে অবিলম্বে ফিরতে চান। 2 নম্বর, তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেছেন যে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হোক, কারণ তার মৃত্যুদণ্ডের সাজা আছে। তিনি বলেছেন যে তাকে কোন কারাগারে রাখা হবে সেইটা প্রস্তুত করা হোক। 3 নম্বর, তিনি বলেছেন যে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা মোহাম্মদ ইউনূসের সরকার বাতিল করে দিয়েছে সেইটাকে বৈধ করে তাকে ফিরিয়ে দেওয়া হোক। 4 নম্বর, তিনি বলেছেন যে একটি বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান তাকে দিল্লিতে নামিয়ে দিয়ে গেছে, সেই রকম একটি বিমান তাকে পাঠানো হোক দিল্লিতে, তিনি সেই বিমানে করে সসম্মানে দেশে ফিরবেন এবং তারপর বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন। তাতে যদি তার ফাঁসি হয় তিনি ফাঁসির সাজাই মেনে নেবেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি কেন এরকম একটা গুরুতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আপনারা ইতিমধ্যে হয়তো ওয়ালের পাতাতে নিশ্চয়ই খেয়াল করেছেন যে শেখ হাসিনা ওয়ালকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এটা যথার্থই দীর্ঘ সাক্ষাৎকার, এত বড় সাক্ষাৎকার তিনি অন্য কোনো সংবাদ মাধ্যমকে দেননি এবং এই নিয়ে দ্বিতীয় সাক্ষাৎকার গত বছর নভেম্বর মাসে ওয়ালকে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেটা সেই প্রথম তিনি কোনো অনলাইন নিউজ পোর্টালকে সাক্ষাৎকার দেন। আবারও ওয়ালকেই দ্বিতীয় সাক্ষাৎকারটি একমাত্র অনলাইন নিউজ পোর্টাল যাকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বাকি যা সাক্ষাৎকার তিনি দিয়েছেন কিছু ভারতের সর্বভারতীয় স্তরের সংবাদপত্রকে দিয়েছেন। যাই হোক, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কেন এই ঝুঁকি তিনি নিলেন। তিনি বলেছেন যে দেশের মানুষই ঝুঁকিতে আছেন, অর্থাৎ দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, চরম অর্থনৈতিক দুর্বিপাক চলছে, জিনিসপত্রের অত্যন্ত মূল্যবৃদ্ধি, মব সংস্কৃতি চলছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের কোনো অধিকার নেই, তারা মিটিং মিছিল করতে পারছে না, লাখে লাখে আওয়ামী লীগ নেতা কর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে, লাখের বেশি কর্মী তারা কারাগারে বন্দী, মানে কয়েকশো কর্মীকে হত্যা করা হয়েছে। এইরকম অনেক পরিস্থিতির কথা বর্ণনা করে তিনি বলছেন যে আমি তো একটি দলের নেত্রী, ফলে
আমার কর্মীরা যেভাবে ওইখানে এই পরিস্থিতি সামাল দিচ্ছেন বা এই পরিস্থিতির মুখোমুখি, তখন আমার যেতে অসুবিধা কি, আমি তো যাবই। এবং তিনি বলছেন যে আমি জানি আমার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, যদি বিচারে শেষ পর্যন্ত এই সাজাই বহাল থাকে তাহলে আমার মৃত্যুদণ্ড হবে। তিনি বলছেন যে তিনি শেখ মুজিবুর রহমানের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, তখন তার সেলের পাশেই তার কবর খুঁড়ে খোঁড়া হয়েছিল। অর্থাৎ পাকিস্তানি শাসকদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভেস্তে দিতে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ফাঁসি দিয়ে, একটা সাজানো মামলায় তাকে ফাঁসি দিয়ে তারপর তাকে কবর দিয়ে দেওয়া কারাগারের মধ্যেই। যে চেষ্টাটা তারা আগরতলা ষড়যন্ত্র মামলার সময়তেও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল গণ আন্দোলনের মুখে। শেখ হাসিনা বলছেন যে সেই বঙ্গবন্ধুর রক্ত আমার শরীরে বইছে, ফলে আমি মৃত্যুকে ভয় করি না, আমি মৃত্যুর মুখোমুখি হতে বিন্দুমাত্র কুণ্ঠিত নই, আমি এ ঝুঁকি নিচ্ছি আমার দল এবং আমার দেশের স্বার্থে। উনি বারে বারে সাক্ষাৎকারে অনেকগুলি জায়গায় তিনি বলেছেন যে শুধু দল নয়, আমি আমার দেশের কথাও বিবেচনা করছি, কারণ বাংলাদেশটাকে যে জায়গা পর্যন্ত আমরা টেনে এনেছিলাম, যে উচ্চতায় এনেছিলাম, সেখান থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মৌলবাদীরা, জঙ্গিরা তারা এই দেশটিকে এখন চালনা করছে। তিনি বলছেন যে বাংলাদেশ সংসদে এখন মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদী মানসিকতার লোকেরা বা এই মতবাদে বিশ্বাসীরা তারা এখন বাংলাদেশ সংসদে আছে। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফাইনালি তিনি সিদ্ধান্ত করেছেন যে তিনি দেশে যাবেন, যত ঝুঁকি থাক তিনি সেই ঝুঁকি মোকাবিলা করবেন। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তার দল এবং দেশ এই দুটি বিষয়কে সামনে রেখে এগোতে চাইছেন এবং তিনি মনে করছেন যে দেশের যে পরিস্থিতি তাতে তিনি ফিরলে পরে খুব সহজ হবে না তাকে একটা ক্যাঙ্গারু কোর্টের সিদ্ধান্ত মতো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। তিনি মনে করছেন যে তাকে গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকেরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা প্রস্তুত, ফলে তার এই সিদ্ধান্ত তিনি সেই কারণেই নিয়েছেন। আরও একটি বিষয় শেখ হাসিনা বলেননি, কিন্তু রাজনৈতিকভাবে বা আমারও ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে হয় যে বাংলাদেশে সাম্প্রতিককালে আলোচিত প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী। তারেক রহমান রাজনৈতিক নির্বাসনে 17 বছর তিনি লন্ডনে ছিলেন। তিনি গিয়েছিলেন চিকিৎসা করাতে, শেষ পর্যন্ত তিনি আর দেশে ফেরেননি, তিনি লন্ডনেই ছিলেন এবং গত বছর 25 ডিসেম্বর তিনি ফিরেছেন। এই 25 ডিসেম্বর ফেরার আগের ঘটনাগুলি যদি দেখা যায় যে তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলি মামলা ছিল, তার মধ্যে একটি যাবজ্জীবন কারাবাসের সাজাও ছিল, দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ছিল, কয়েকটিতে তার সাজা ঘোষিত হয়েছিল, ফলে তিনি একজন দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত আসামি হিসেবেই লন্ডনে বসবাস করছিলেন। সেই তিনি যখন দেশে ফিরলেন তার আগে মোহাম্মদ ইউনূসের সরকারের তত্ত্বাবধানে সহায়তায় একে একে তার বিরুদ্ধে মামলাগুলোতে তাকে মুক্তি দেওয়া হলো, তাকে নির্দোষ বলা হলো এবং কার্যত সেটাও ছিল একটা ক্যাঙ্গারু কোর্ট, যে দুদিনের শুনানি, তারপরে দেখা গেল তৃতীয় দিনে তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই করে তিনি মামলা মুক্ত হয়েছেন প্রথমে। তারপরেও তিনি কিন্তু দেশে ফেরার ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না, তার নিরাপত্তা নিয়ে সংশয় ছিল, যে কারণে তার মা যখন মৃত্যুশয্যায় তখনও তারেক রহমান কিন্তু খুব দ্রুততার সঙ্গে তৎপরতা নিয়ে দেশে ফেরেননি। বরং আপনাদের মনে থাকবে যে দেশে ফেরার কয়েকদিন আগে তিনি ফেসবুক পোস্টে লিখেওছিলেন যে তার দেশে ফেরাটা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। তার মানে অদৃশ্য কোনো শক্তির সবুজ সংকেতের অপেক্ষা তিনি করছিলেন। অর্থাৎ মা যখন মৃত্যুশয্যায় তখনও তিনি দেশে ফেরার ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছিলেন না, তার নিজের জীবন সংশয়ের কথা ভাবছিলেন। এইরকম একটা পরিস্থিতিতে তারেক রহমান ফিরেছেন এবং পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেটা মনে হয় যে শেখ হাসিনা তিনি রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ, রাজনীতিতে পারসেপশন, ধারণা এবং বর্ণনা, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কি বলছেন এবং সেটা মানুষের কাছে কি প্রতিক্রিয়া তৈরি করছে। ইতিমধ্যে আমি যেটা দেখছিলাম যে শেখ হাসিনার 17 মের ঘোষণার পরে অনেকের মধ্যেই, বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, যে তাদের মধ্যে ইতিমধ্যে এই তুলনাটা শুরু হয়েছে যে তারেক রহমান তিনি কিন্তু নিজেকে মামলা মুক্ত করে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ তিনি নিরাপত্তা, সুরক্ষা এই বিষয়ের সম্পূর্ণ নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বোঝাপড়া করে, যে কারণে বিএনপি অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তেই কখনো আপত্তি জানায়নি এবং তার জন্য এখন তাদের খেসারত দিতে হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিটা আসলে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, সেই চুক্তিটাও কিন্তু বিএনপি বিরোধিতা করেনি। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা বলছেন যে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুটি দল এই চুক্তি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল, কারণ খসড়া চুক্তির কপি দুটি দলকেই পাঠানো হয়েছিল। অর্থাৎ তারেক রহমান তিনি দেশে ফিরেছিলেন তখন তিনি কোনো রাজনৈতিক এবং ব্যক্তিগত ঝুঁকি নেননি। অন্যদিকে শেখ হাসিনা তিনি রাজনৈতিক এবং ব্যক্তিগত দুটি ঝুঁকি নিচ্ছেন, কারণ তার যে মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, সেই মামলায় তিনি এখনো উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাননি। এখনো পর্যন্ত তিনি রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থার কাছে দরবার করছেন যে তার মামলাটিতে তারাও যাতে হস্তক্ষেপ করে এবং তিনি যাতে একটি ন্যায় বিচার পান।
প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।